বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আমার লাইভ ক্লাসে আপনাদের সবাইকে। আমি মোহাম্মদ ইফতেখার আলম লাবলু। আজকের যে ক্লাস, এটি অনার্স 4th ইয়ারের একটা সাবজেক্টের নাম হচ্ছে টেনসর অ্যানালাইসিস। আপনারা কে কে যুক্ত আছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন, দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। প্রিয় শিক্ষার্থী, আজকের লাইভ ক্লাসগুলি আমার নতুন ইউটিউব চ্যানেলে লাইভ নেওয়ার কথা ছিল। আমি আগামী ক্লাস থেকে ইউটিউব চ্যানেলেই লাইভ ক্লাস নেব। আজকে ফেসবুক লাইভে আসার কারণ হচ্ছে অনার্স 4th ইয়ার স্টুডেন্টরা যেন ইনফরমেশনটা পায় যে আমি রেগুলার ক্লাস নিচ্ছি অনার্স 4th ইয়ারের, সেই ইনফরমেশনটা জানানোর জন্যই মূলত ফেসবুক লাইভেই ক্লাস নিচ্ছি। ইউটিউব চ্যানেলের লিংক আপনাদেরকে দেওয়া হয়েছে, ওখানেই আপনারা আমার সাথে যুক্ত থাকবেন আগামী ক্লাস থেকে। তো আজকে আমরা যে সাবজেক্টটা শুরু করতে যাচ্ছি অনার্স 4th ইয়ারের, সেই সাবজেক্টের নাম হচ্ছে টেনসর অ্যানালাইসিস। দেখা যাচ্ছে? টেনসর কি? টেনসর হচ্ছে মূলত এক ধরনের বিশেষ কাঠামো, যেটি বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে গেলেও তার পরিবর্তন একই রকমই হবে। টেনসর ভালো মতো বোঝার জন্য প্রিলিমিনারি কিছু শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। যেমন 1868 সালে বিখ্যাত গণিতবিদ, পদার্থবিদ ক্রুনেকার, উনি একটা সিম্বল আবিষ্কার করছেন। সিম্বলটার নাম হচ্ছে ক্রুনেকার ডেল্টা। সেটা দেখতে এরকম। তার দুই ধরনের মান পাওয়া যায়, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0। যদি i এবং j সমান হয় তাহলে এই ডেল্টার ভ্যালু হচ্ছে 1, আর যদি i এবং j সমান না হয় তাহলে এই ডেল্টার মান 0। এই ডেল্টাকে বলা হয় ক্রুনেকার ডেল্টা। এই সিম্বলটা সর্বপ্রথম 1868 সালে বিখ্যাত গণিতবিদ, পদার্থবিদ ক্রুনেকার সর্বপ্রথম আবিষ্কার করছিলেন।
আমরা যখন টেন্সর অ্যানালাইসিসের ডিপে যাব, যেতে যেতে আমাদের প্রত্যেকটা পদে পদে এই সিম্বলটা ইউজ হবে। এই জন্য শুরুতেই আমি এই সিম্বলটার সাথে পরিচয় করিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, উপরে যে সাফিক্সটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর নিচে যে সাফিক্সটা দেখতে পাচ্ছি এটাকে বলবো আমরা সাবস্ক্রিপ্ট। উপরের আইজিটা দেখতে পাচ্ছেন, এই ইন্ডেক্সটাকে বলবো আমরা সুপারস্ক্রিপ্ট, আর নিচের যে ইন্ডেক্সটা দেখতে পাচ্ছেন ওটাকে বলবো আমরা সাবস্ক্রিপ্ট। প্রিয় শিক্ষার্থী, এরকম একটা প্রশ্ন আসে, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে del x I del x j ইকুয়াল টু ক্রুনেকার ডেল্টা I j। আমরা উপরে যে সাফিক্সটা দেখতে পাই এটাকে বলছিলাম সুপারস্ক্রিপ্ট, আর নিচের সাফিক্সটাকে বলবো আমরা সাবস্ক্রিপ্ট। অনেক সময় উপরের সাফিক্সটাকে বলি আমরা কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স, আর নিচের সাফিক্স এটাকে বলা হয় কোভেরিয়েন্ট সাফিক্স। আবার বলছি, সুপারস্ক্রিপ্ট ওটাকে অনেক সময় বলা হয় কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স, আর নিচের যেটা সাবস্ক্রিপ্ট এটাকে বলা হয় কোভেরিয়েন্ট সাফিক্স। আমরা যখন কাজ শুরু করব দেখবেন এরকম একটা নোটেশন চলে আসছে, এটার স্থলে আমরা সরাসরি ক্রুনেকার ডেল্টা বসাবো। তাহলে এটার স্থলে যখন আমরা এটা বসাবো, এই যে একটা প্রপার্টি, এই প্রপার্টির একটু প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে, তাই না? দেখা যাচ্ছে জেনিত, একটা শেয়ার করো তো। উই হ্যাভ, আমরা জানি ক্রুনেকার ডেল্টা I j এর দুইটা মান, একটা হচ্ছে 1 যদি কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স এবং কোভেরিয়েন্ট সাফিক্স সেম হয়, আর তার মান 0 হবে যদি কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স এবং কোভেরিয়েন্ট সাফিক্স সেম না হয়। আমরা এটাকে একটা নাম্বার দিলাম। অলসো del x I del x j, আপনারা জানেন dx of x ইকুয়াল টু কত? 1। x কে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন তার মান কত? 1। যদি আমরা I এবং j সমান ধরি তাহলে এটাকে লেখা যায় del xi del xi। আপনারা জানেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। তো xi কে xi এর সাপেক্ষে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, সেটা টোটাল হোক বা পার্শিয়াল হোক, তার মান কত? 1। আর যদি I এবং j সমান না হয় তাহলে I এবং j যদি সমান না হয় তাহলে বিষয়টা এরকমই দাঁড়ায় del y del x। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে
যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। তাহলে y কে যদি আপনি x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেন তাহলে তার মান কত? 0। অর্থাৎ এটা যদি সেম না হয় তার মান 0, আর এটা যদি সেম হয় তাহলে তার মান কত? 1। প্রিয় শিক্ষার্থী, দেখুন ফাইনালি নিচে লিখলে কি দেখা যাচ্ছে? তাহলে আমাদের এই অংশ বিশেষ 1 নম্বরের ডান পাশের মতো না, এটাকে আমরা 2 নম্বর দিলাম। তাহলে সুতরাং 1 নম্বর এবং 2 নম্বর থেকে দেখুন ডান পাশ যেহেতু সেম, নিঃসন্দেহে বাম পাশ সেম হবে। তাহলে ডেল এক্স আই ডেল এক্স জে ইকুয়াল টু কোণাকার ডেল্টা আই জে। তো আমরা ডেল এক্স আই ডেল এক্স জে ইকুয়াল টু কোণাকার ডেল্টা আই জে লিখতে পারি। এটা একটা প্রপার্টি, এটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করব। প্রিয় শিক্ষার্থী, আমরা তো এটা প্রমাণ করলাম, আর একটা প্রমাণ দেখাবো। ধরে নেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা হচ্ছে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা বৃত্তের সমীকরণ, যার সেন্টার মূল বিন্দুতে, রেডিয়াস হচ্ছে এ। তো আমি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আসতে চাই, তাহলে ট্রান্সফরমেশন ল হচ্ছে এক্স এর পরিবর্তে আর কস থিটা বসাতে হবে, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা বসাতে হবে। যদি আপনি বসান তাহলে এই দুটাকে যখন আপনি বর্গ করার পর যোগ করবেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হবে। তাহলে এর পরিবর্তে আপনি আর স্কোয়ার বসা দেন ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে সুতরাং আর ইকুয়াল টু এ। এটা হচ্ছে আমাদের একই বৃত্ত, তার পোলার ফরম্যাটে ইকুয়েশন হচ্ছে আর ইকুয়াল টু এ। আর এটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণ যার কার্তেশীয় কোঅর্ডিনেট সিস্টেমে ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। একই বৃত্ত পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এই বৃত্তের সমীকরণ হচ্ছে আর ইকুয়াল টু এ। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আমি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এই দুটা কোঅর্ডিনেটসকে x1 x2 ধরতে পারি। এক্সটাকে x1, ওয়াইটাকে x2 ধরলাম। আর পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আরটাকে আমি x বার 1 ধরলাম, আর টিটাকে আমি x বার 2 ধরলাম। তার মানে এই কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে বার মুক্ত, আর এই কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে বার যুক্ত। তাহলে এখানে আপনি যে কোঅর্ডিনেটস দেখতে পাচ্ছেন এক্স আই এক্স জে, উভয়টা বার মুক্ত যদি হয় তাহলে এটাকে আমরা কোণাকার ডেল্টা আই জে লিখতে পারবো। আরেকটা আছে, সেটি হচ্ছে প্রুভ দ্যাট এটাও একটা প্রপার্টি, ডেল এক্স বার আই ডেল এক্স বার জে ইকুয়াল টু কোণাকার ডেল্টা বার আই জে। যদি আপনার এক্স আই এক্স জে উভয়টা বার যুক্ত হয় তাহলে এটাও কি হবে? বার যুক্ত হবে। বুঝতে পারছেন? কোণাকার ডেল্টা এটাও বার যুক্ত হবে। আর একটা ইনফরমেশন আপনাদেরকে বলে দিই, যেটা আমাদের পরবর্তীতে লাগবে। কোণাকার ডেল্টা আই জে যে কথা, কোণাকার ডেল্টা বার আই জে একই কথা। এটা একটা থিওরি, এটাকে বলা হয় ইনভেরিয়েন্ট কন্ডিশন অফ কোণাকার ডেল্টা। অর্থাৎ উভয় কোঅর্ডিনেট সিস্টেমে, একটা হচ্ছে এক্স বার মুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে, আর বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এই দুটা কোণাকার ডেল্টা রেজাল্ট কিন্তু সেম। এটা একটা থিওরি আছে, আমরা সেই থিওরিটা পরে করব।
অনেক থিওরি পাবেন। এই সাবজেক্টটা খুবই মজার। আমি আস্তে আস্তে যাচ্ছি। ওকে, এবার আমরা ক্রোনেকার ডেল্টা সম্পর্কে জানলাম। আরেকটা থিওরি প্রমাণ করে দিচ্ছি, ছোট থিওরি, মানে প্রপার্টি বলা যায়। দেখুন, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে del x I del x bar j del x bar j del x কে ইকুয়াল টু ক্রোনেকার ডেল্টা I কে। এটা একটা প্রপার্টি, আমরা এখন এটা প্রমাণ করব। যদি কোনো অঙ্ক বা থিওরির মধ্যে এরকম একটা রিলেশন পাই, সরাসরি আমরা এই রিলেশনটার স্থলে ক্রোনেকার ডেল্টা I কে বসাবো। কেমনে দেখুন, আমরা চেইন রুল যদি অ্যাপ্লাই করি, এটাকে যদি চেইন রুল মনে করি, তাহলে এটা থাকবে না। তাহলে কি থাকবে বলুন তো দেখি? del x I del x কে, এটাই তো থাকবে। মানে এটাকে তো এইভাবে লেখা যায়। আর একটু আগেই তো প্রমাণ করছিলাম, এই উপরের কোঅর্ডিনেট xi, নিচের কোঅর্ডিনেট x কে উভয়টা বার মুক্ত হলে এটাকে আমরা ক্রোনেকার ডেল্টা লিখতে পারবো। আর সাফিক্স উপরেরটা উপরে বসবে, নিচেরটা নিচে বসবে। তাহলে এটাই মনে রাখার কৌশল। এখন আমরা এটা প্রমাণ করব ইনশাল্লাহ। আমরা ধরে নিচ্ছি xi is the function of x bar j। আমরা আরো ধরে নিচ্ছি x bar j is the function of xk। xi টা যদি x এর ফাংশন হয়, xj টা যদি x বার j যদি xk এর ফাংশন হয়, তাহলে ফাইনালি আমরা এখন বলতে পারি xi is the function of xk। আমরা এখন চেইন রুল অ্যাপ্লাই করব। যেহেতু xi টা xk এর ফাংশন, আমরা xi টাকে xk এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারি। এবার এটাকে এখন লেখা যায়, যেহেতু xi টা x বার j এর ফাংশন, x বার j টা xk এর ফাংশন, তাহলে এটাকে এখন চেইন রুল মোতাবেক লেখা যায় xi x বার j x বার j xk লেখা যায়। দ্যাট ইজ, ওই যে একটু আগে মুছে ফেললাম, আপনাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম del x I del x k বা del x j উভয়টা বার মুক্ত যদি হয়, তাহলে ক্রোনেকার ডেল্টা বার মুক্ত হবে। এখানকার সাফিক্স উপরেরটা উপরে বসবে, নিচেরটা নিচে বসবে। এই কনসেপ্টটা এখন আমরা অ্যাপ্লাই করলে এখানে ক্রোনেকার ডেল্টা I কে লিখতে পারি ইকুয়াল টু del x I del x বার j del x বার j del x কি লিখতে পারি। তা আমরা এখন পক্ষান্তর করি, তাহলে del x I del x বার j del x বার j del x কে ইকুয়াল টু ক্রোনেকার ডেল্টা I কে। আমরা এটা প্রমাণ করলাম প্রিয় শিক্ষার্থী। এখন আমরা একটু আগে আপনাদেরকে বলছিলাম ইনভেরিয়েন্ট কন্ডিশনের কথা, এখন সেটা প্রমাণ করব। সেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে। এখানে অনেক কথা আছে, আমরা টেন্সরের মূল জায়গায় এখনো যাই নাই। টেন্সর শেখার জন্য যেসব শব্দগুলি, যেসব ছোট ছোট প্রপার্টিগুলি দরকার, এগুলি এখন প্রমাণ করে দিচ্ছি। আমরা এখনো টেন্সর অ্যালজেব্রায় ঢুকি নাই, জাস্ট প্রিলিমিনারি আলোচনাগুলো করতেছি। শো দ্যাট, দেখাও যে
Kronecker delta ij is an invariant. এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2002 সাল আসছে, আরও আসছে, সালগুলো তো এখন সবসময় মনে থাকার তো কথা না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একটু আগে বলছিলাম Kronecker ডেল্টা ij যে কথা, Kronecker ডেল্টা বার ij একই কথা। অর্থাৎ বার মুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে Kronecker ডেল্টার ভ্যালু যা হবে, বার যুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে Kronecker ডেল্টার রেজাল্ট সেম হবে। এটাকে বলা হয় ইনভেরিয়েন্ট কন্ডিশন। তার মানে আমরা এখন এটাই প্রমাণ করব। প্রুফ উই হ্যাভ, আমরা জানি Kronecker ডেল্টা ij সমান হচ্ছে del x I del x j, এবং তার দুটা ভ্যালু, একটা হচ্ছে 1 আর একটা 0। কখন 1 হবে? যদি আমাদের কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স এবং কোভেরিয়েন্ট সাফিক্স সেম হয়। আর কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স কোভেরিয়েন্ট সাফিক্স যদি সেম না হয়, তার মান 0। এটাকে একটা আমরা নাম্বার দিলাম। সো দ্যাট, তাহা হইলে Kronecker delta bar ij equal to del x bar I del x bar j। এখন আমরা বার ইউজ করলাম। এখানেও আপনি দুই ধরনের রেজাল্ট পাবেন। যদি I এবং j সমান হয়, তাহলে এই ভেরিয়েবল সেম। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সেই ছাড়া বাকি 14 গোষ্ঠী যা আছে সবগুলো ধ্রুবক। তাহলে এক্স আই আর জে, এটাও যদি আপনি আই এর স্থলে জে কিংবা জে এর স্থলে যদি আই বসান, তাহলে এই ভেরিয়েবল সেম। তাহলে এক্স বার আই কে যদি এক্স বার আই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন, তাহলে আপনি 1 পাবেন। আর যদি আমাদের আই এবং জে সমান না হয়, তাহলে এটা সেম হবে না। সেম না হলে তার মান কত বলেন? 0। এটার দিলাম আমরা কত নাম্বার? 2 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এটা তো আমরা অলরেডি প্রমাণ করছি। এটাও এক প্রকার একটু আগে বলেই ফেলছিলাম। তাহলে দেখুন, 1 নাম্বারের 2 নাম্বারের ডান পার্ট যেহেতু সেম, বাম পাশ সেম হবে। ফ্রম 1 and 2 থেকে আমরা পাচ্ছি Kronecker ডেল্টা ij ইকুয়াল টু Kronecker ডেল্টা বার ij। এটাই হচ্ছে আমাদের ইনভেরিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ এটাই মিন করে Kronecker ডেল্টা ইজ অ্যান ইনভেরিয়েন্ট। অর্থাৎ যেই কোঅর্ডিনেট সিস্টেমে আপনি যান না কেন, রেজাল্ট সেম হবে, রেজাল্ট কোনো পরিবর্তন হবে না, ইনভেরিয়েন্ট হবে। ইনভেরিয়েন্ট মানে হচ্ছে অপরিবর্তনশীল। মানে বার মুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এই Kronecker ডেল্টার ভ্যালু যা হবে, বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে Kronecker ডেল্টার ভ্যালু তাই হবে। অর্থাৎ কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তন থাকবে। এই জন্য বলা হয় Kronecker ডেল্টা অলওয়েজ ইনভেরিয়েন্ট, মানে অপরিবর্তনশীল দেখা যাচ্ছে উভয় কোঅর্ডিনেট সিস্টেমে। বারমুক্ত বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে রেজাল্ট কিন্তু সেম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরবর্তী ডেফিনিশনে চলে যাচ্ছি। আপনারা সবাই আইনস্টাইনের নাম শুনেছেন। আইনস্টাইন একজন ইহুদি ইসরায়েলি ম্যাথমেটিশিয়ান ছিল। উনি আবার পদার্থবিদ। আইনস্টাইনকে সবাই জানেন, চিনেন। আধুনিক রিলেটিভিটির জনক আইনস্টাইন। ওনার একটা প্রথা আছে যেটাকে বলা হয় যুগরীতি প্রথা, সামেশন কনভেনশন অফ আইনস্টাইন বলা হয়। ধরে নেন
x1 plus x2 plus x3 plus x4 plus up to plus xn, এটাকে আমরা সামেশন i ইকুয়াল টু 1 থেকে n xi লিখতে পারি। এই সিম্বলটা তো সিগমা, আমরা সামেশনের জন্য এই সিম্বলটা ইউজ করি। আইনস্টাইন সর্বপ্রথম এই সিম্বলটাকে ব্যান করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। এই জন্য এই সামেশন সিম্বলটা নিষিদ্ধ করছেন বলেই এটাকে বলা হয় সামেশন কনভেনশন অফ আইনস্টাইনস। তার মানে এখন আমরা এটাকে যদি বাদ দিই তাহলে বিষয়টা কীরকম দাঁড়ায়, xi ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস আপ টু প্লাস xn। আমরা আর এই সামেশন সিম্বলটা ইউজ করব না, এটার অর্থ কিন্তু এটাই। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কিছু সাফিক্স নিয়ে কথা বলতে চাই। আপনি সাফিক্স সম্পর্কে যদি আইডিয়া না থাকে, আপনারা দেখতে পাচ্ছেন তো ধরে নেন এ আই জে বি জে কে, এটাও একটা টেন্সর কম্পোনেন্ট, এটাও একটা টেন্সর কম্পোনেন্ট। বুঝতে পারছেন? এটাও একটা টেন্সর কম্পোনেন্ট, এটাও একটা টেন্সর কম্পোনেন্ট, আবার এটাও একটা টেন্সর কম্পোনেন্ট। যদি সাফিক্স উপরে থাকে, এই কম্পোনেন্টটাকে বলা হয় কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1, আর এটাকে বলবো আমরা কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। উপরে থাকলে কন্ট্রাভেরিয়েন্ট, নিচে থাকলে কোভেরিয়েন্ট। তাহলে যদি সাফিক্স উপরে থাকে, এই টেন্সর কম্পোনেন্টটাকে বলবো আমরা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। কেন র্যাঙ্ক 1? এখানে সাফিক্স একটা, এই কারণে। আর এটা হচ্ছে নিচে সাফিক্স, এই কারণে আমরা এই টেন্সর কম্পোনেন্টটাকে বলবো কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। র্যাঙ্ক 1 কেন? এখানে সাফিক্স একটা। এবার এইভাবে যদি বলি এ আই জে, এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। যদি এইভাবে বলি, এটা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে আসুন। এখানে সাফিক্স একটা উপরে দেখতে পাচ্ছি, আর একটা নিচে দেখতে পাচ্ছি। উপরে এবং নিচে থাকলে আমরা এই টেন্সর কম্পোনেন্টটাকে বলবো মিক্স টেন্সর অফ র্যাঙ্ক 2। উপরে একটা আছে, নিচে একটা আছে, এই জন্য র্যাঙ্ক 2। কন্ট্রাভেরিয়েন্ট সাফিক্স, কোভেরিয়েন্ট সাফিক্স যদি একসাথে থাকে তাহলে আমরা বলবো মিক্সড টেন্সর। প্রিয় শিক্ষার্থী, একটা ইনফরমেশন আপনাদেরকে বলতে হবে। আপনারা জানেন এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। 1 র্যাঙ্ক বিশিষ্ট টেন্সরকে আবার ভেক্টর বলা হয়। যে টেন্সরের র্যাঙ্ক 1, সেই টেন্সরকে আবার ভেক্টর বলা হয়। তাহলে এটা যদি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 হয়, তাহলে এটাকে কন্ট্রাভেরিয়েন্ট ভেক্টর বলা যাবে। আর এটা যদি কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 হয়, এটাকে কোভেরিয়েন্ট ভেক্টর বলা যাবে। বুঝতে পারছেন? তাহলে ডাইমেনশন 1 হলে
র্যাঙ্ক 1 হলে, ডাইমেনশন 1 হলে, মাত্রা 1 হলে ভেক্টর। যদি মাত্রা 0 হয়, র্যাঙ্ক যদি 0 হয়, তাকে বলবো আমরা স্কেলার। এখানে স্কেলার, ভেক্টর, ম্যাট্রিক্স, হায়ার ডাইমেনশনাল এগুলা নিয়েই কথা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 তথা কন্টাভেরিয়েন্ট ভেক্টর, কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 তথা কোভেরিয়েন্ট ভেক্টর, কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2 তথা কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2, কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2, মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2। এবার যদি এইভাবে বলি আই জে কে, দিস ইজ দ্য মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 3, হোয়ার কন্টাভেরিয়েন্ট সাফিক্স কয়টা? 2টা, আর কোভেরিয়েন্ট সাফিক্স কয়টা? 1টা। ঠিক একইভাবে এরকম 2টা টেন্সর কম্পোনেন্ট যদি আমরা গুণ করি, এখানে 2 ধরনের গুণ হয়। একটা হচ্ছে আউটার প্রোডাক্ট আর একটা হচ্ছে ইনার প্রোডাক্ট। একটা হচ্ছে আউটার প্রোডাক্ট, একটা হচ্ছে ইনার প্রোডাক্ট। আমরা এগুলি আর একটু পরে করব। জাস্ট আমি এখানে ডামি সাফিক্স আর রিয়েল সাফিক্স এর মধ্যে তফাৎটুকু বোঝানোর জন্য। প্রিয় শিক্ষার্থী, 2টা টেন্সর যখন গুণ করা হবে, একটার কোভেরিয়েন্ট সাফিক্সের সাথে যদি অন্যটার কন্টাভেরিয়েন্ট সাফিক্স যদি মিলে যায়, সেম হয়, সমান হয়, তাহলে ওই সমান বা সেম সাফিক্সটাকে বলা হয় ডামি সাফিক্স, ডামি সাফিক্স, ডামি সাফিক্স। আর যে সাফিক্সগুলা মিল থাকে না, এদেরকে বলবো আমরা রিয়েল সাফিক্স, রিয়েল সাফিক্স, রিয়েল সাফিক্স। ডামি সাফিক্স সম্পর্কে একটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি। ডামি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করা যায়। ডামি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করা যায়। এখানে আমি জের স্থলে অন্য আরেকটা নতুন সাফিক্স বসাতে পারবো, কারণ যেটা হচ্ছে ডামি সাফিক্স, ডামি সাফিক্সের পরিবর্তে অন্য আরেকটা সাফিক্স আপনি রিপ্লেস করতে পারবেন। এটা হচ্ছে ডামি সাফিক্সের একটা প্রপার্টি। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার, আর অন্য কোনো সাফিক্স কি আছে যে সাফিক্সের স্থলে অন্য আরেকটা সাফিক্স রিপ্লেস করা যায়? হ্যাঁ আছে। উত্তর হচ্ছে আছে। কোন ধরনের সাফিক্স? সেটি হচ্ছে আরবিট্রারি সাফিক্স। এখনো আমি আপনাদেরকে আরবিট্রারি সাফিক্স দেখাইনি। আরবিট্রারি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারাও রিপ্লেস করা যাবে। তাহলে আমরা এখন শিখলাম ডামি সাফিক্স এবং আরবিট্রারি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করতে পারবেন। ডামি সাফিক্স এবং আরবিট্রারি সাফিক্স, এই 2 ধরনের সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করতে পারবেন, বাট রিয়েল সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করতে পারবেন না। এগুলো একটু মনে রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ডামি সাফিক্স চিনলাম, রিয়েল সাফিক্স চিনলাম, ডামি সাফিক্সের একটা প্রপার্টিও আমরা পড়ে ফেললাম। এবার প্রশ্ন করতে পারেন যে স্যার, তাহলে আরবিট্রারি সাফিক্সের কথা যে বললেন, আরবিট্রারি সাফিক্সটা কি? দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ধরে নিলাম এটা হচ্ছে একটা কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 তথা কন্টাভেরিয়েন্ট ভেক্টর। বুঝতে পারছেন? এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা ধরো এক্স মানে বারমুক্ত কোঅর্ডিনেট সিস্টেমের করেসপন্ডিং একটা কন্টাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 বা কন্টাভেরিয়েন্ট ভেক্টর। ওই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম এক্স ওয়াই জেড, এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইন 3 ডাইমেনশন।
এটাকে যদি আমরা x1 ধরি, এটাকে যদি আমরা x2 ধরি, এটাকে যদি আমরা x3 ধরি, তাহলে এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখতে পারবো। বুঝতে পারছেন? ওই যে আমরা আর থিটা জেড ধরলাম না, মানে আর থিটা ধরলাম 2 ডাইমেনশনে, এখন 3 ডাইমেনশনে এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। এটাকে যদি আমরা x⁻1 ধরি, এটাকে যদি আমরা x⁻2 ধরি, এটাকে যদি আমরা x⁻3 ধরি, তাহলে এটাকে সংক্ষেপে আমরা x⁻i এভাবে ধরতে পারবো। ঠিক আছে? তাহলে এখন ধরে নিলাম বারমুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এটা একটা কন্টাবিরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 1 তথা কন্টাবিরিয়ান ভেক্টর। এখন যদি আপনাদেরকে বলি ভাই, এখন বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে আমাদেরকে এই ফিজিক্যাল কোয়ান্টিটি তথা কন্টাবিরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 1 তথা কন্টাবিরিয়ান ভেক্টরের করসপন্ডিং ফিজিক্যাল কোয়ান্টিটি বের করুন। তাহলে আমি মনে করে নিচ্ছি এই কোঅর্ডিনেট সিস্টেমে এই কন্টাবিরিয়ান ভেক্টরের করসপন্ডিং ভেক্টরটা ধরে নিলাম a/i। বুঝতে পারছেন? এখন এটা কিভাবে বের করবেন? তাহলে a/i ইকুয়াল টু সাফিক্স এখানে কয়টা? সাফিক্স এখানে হচ্ছে একটা। যদি একটা সাফিক্স হয় আপনি ডেল এক্স একবার লিখবেন। যদি সাফিক্স দুটা হয় ডেল এক্স দুইবার লিখবেন। তাহলে যেহেতু সাফিক্স একটা, ডেল এক্স দুইবার লিখবেন। বুঝতে পারছেন তো? ওকে। বাম পাশে এর উপর বার হবে আর ডান পাশে এর উপর কোনো বার থাকবে না, অর্থাৎ বার মুক্তটা ডান পাশে বসবে। এখন যেহেতু সাফিক্সটা উপরে, সাফিক্সটা কন্টাবিরিয়ান সাফিক্স, তাহলে আমরা উপরে বার দিয়া সেই সাফিক্সটা এখানে বসাবো। বুঝতে পারছেন? সেই সাফিক্সটা আমরা এখানে বসাবো আর নিচে আমরা নতুন সাফিক্স বসাবো। নিচে ভেরিয়েবলের সাফিক্স সবসময় কিন্তু উপরে হবে অলওয়েজ, আর কম্পোনেন্টের সাফিক্স উপরেও হতে পারে নিচেও হতে পারে, কিন্তু সবসময় ভেরিয়েবলের সাফিক্স উপরে হবে। বার মুক্ত বার যুক্ত যেটাই হোক না কেন সাফিক্সগুলো কোথায় হবে? উপরে হবে। তাহলে নিচে আমাদেরকে নতুন একটা সাফিক্স ইন্ট্রোডিউস করতে হবে। ধরলাম সেটা আলফা। এই আলফাটা আই সাফিক্সের সাপেক্ষে, তাহলে যেখানে বাম পাশে যে পজিশনে আই ছিল ডান পাশে সেই পজিশনে আলফাটা বসাই দিবেন। এখন আপনি চাইলে আলফা না বসে বিটা বসাইতে পারেন। আপনি চাইলে আলফা আর বিটা না বসাইয়া গামাও বসাইতে পারেন। তাহলে ইচ্ছামূলকভাবে আপনি বসাচ্ছেন এগুলি। এই জন্য এই সাফিক্সগুলোকে বলা হয় আরবিট্রারি সাফিক্স। তো আপনি আরবিট্রারি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারাও কি করতে পারবেন? রিপ্লেস করতে পারবেন। আপনি আরবিট্রারি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারাও কি করতে পারবেন? রিপ্লেস করতে পারবেন। আরবিট্রারি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারাও কি করতে পারবেন? রিপ্লেস করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম সেটি হচ্ছে এটা একটা ট্রান্সফরমেশন ল। এটাকে বলা হয় কন্টাবিরিয়ান টেন্সর ল অফ ট্রান্সফরমেশন অফ র্যাঙ্ক 1। ওয়ান র্যাঙ্ক বিশিষ্ট টেন্সরের ট্রান্সফরমেশন ল। আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারবেন, a/i, ওই যে বললাম
সাফিক্স কয়টা? একটা। তাহলে যতটা সাফিক্স হবে ততটা ডেলেক্স বসাবেন, বাম পাশে বার মুক্ত হবে, বার যুক্ত হবে, ডান পাশে বার মুক্ত হবে। বুঝতে পারছেন? তাহলে এই সাফিক্সটা উপরে, তাহলে উপরে চলকের উপরে বার দিয়া সেই সাফিক্সটাই বসাবেন। আর নিচে যে চলক আছে ওখানে আমরা আয়ের রেসপেক্টে নতুন একটা ইচ্ছামূলক সাফিক্স বসাবো। আমি এখানে আলফা ধরলাম, আপনি চাইলে এখানে বিটা ধরতে পারবেন। সেই বিটাটা কার রেসপেক্টে? আয়ের রেসপেক্টে। তাহলে যে পজিশনে বাম পাশে এর মধ্যে আয় ছিল ওই পজিশনে আপনি সেই বিটাটা বসাবেন। আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন। তাহলে দেখুন এই যে আলফা আলফা, বিটা বিটা, ইচ্ছামূলকভাবে বসাইছি না? এই জন্য বলছি আরবিট্রারি সাফিক্স আপনি অন্য সাফিক্স দ্বারা কি করতে পারবেন? রিপ্লেস করতে পারবেন। এই লটাকে বলা হয় ট্রান্সফরমেশন ল অফ কন্টাবেরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 1। এবার এখানে সাফিক্স একটা বলেই আমরা এটাকে বলবো কন্টাবেরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 1 বা কন্টাবেরিয়ান ভেক্টর। এখানে সাফিক্স একটা এই কারণে নিচে বলেই কোবেরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 1 অথবা কোবেরিয়ান ভেক্টর বলা যাবে। একটু আগে কথাগুলো বলছিলাম, আমি এই জায়গায় আসতেছি আবার। এখানে দুটা সাফিক্স উপরে এবং সাফিক্সগুলো ভিন্ন ভিন্ন দেখেন, এই জন্য এটাকে বলবো কন্টাবেরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 2, এটাকে বলবো কোবেরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 2, এটাকে বলবো মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 2। এখন দেখুন এই যে সাফিক্সগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, দেখতে পাচ্ছেন সাফিক্সগুলো ভিন্ন ভিন্ন। এবার একটু এখানে আসুন, এটা একটা টেন্সর, এটা একটা টেন্সর। আমরা যখন টেন্সর একাধিক টেন্সর যখন গুণ করব বা দুইটা টেন্সর যখন গুণ করব, দুই ধরনের গুণ হয়, একটা আউটার প্রোডাক্ট আর একটা হচ্ছে ইনার প্রোডাক্ট। গুণ করার পরে একটা ফল পাবেন, অর্থাৎ এনাদার আর একটা টেন্সর পাবেন। তাহলে এটাকে গুণ করার পরে যে টেন্সরটা পাবো ওই টেন্সরটার র্যাঙ্ক কত হবে? এই টেন্সরটার র্যাঙ্ক হবে 2। এই টেন্সরটার র্যাঙ্ক 2 কেন? এখানে দেখুন এটা আর এটা সেমগুলা বাদ দিলে ভিন্ন ভিন্ন কয়টা আছে? দুইটা আছে, এই জন্য র্যাঙ্ক 2। তাহলে র্যাঙ্ক নির্ধারণের জন্য সাফিক্সগুলা কি হতে হবে? ভিন্ন ভিন্ন হতে হবে। তাহলে এখানে মোটামুটি একটা গ্রামার আমরা শিখলাম। এবার আপনাদেরকে টেন্সর ল অফ ট্রান্সফরমেশনগুলো একটু পড়াই দিই, কেমন? তো যেটা বলছিলাম, এই কথাগুলাকে, এখন যে কথাগুলো বলছি এগুলো একটা সুন্দরভাবে উপস্থাপন করা দরকার। ধরে নেন এক্স আই অর্থাৎ বার মুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে একটা টেন্সর কম্পোনেন্ট। এখন বার যুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এই টেন্সর কম্পোনেন্টের করসপন্ডিং কম্পোনেন্টসটা একটু বের করুন। যদি সেটা বলে, তা আমি মনে করে নিচ্ছি বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এই যে কন্টাবেরিয়ান টেন্সর অফ র্যাঙ্ক 1 তথা কন্টাবেরিয়ান ভেক্টর এর করসপন্ডিং আমার রাশি হচ্ছে বা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে বা ভৌত রাশি হচ্ছে এ বার আই। এখন এর মানটা কিভাবে পাবেন? তাহলে বলছিলাম যেটা সাফিক্স কয়টা আছে? একটা সাফিক্স হলে ডেলেক্স একবার বসবে। বামে তো আমাদের এর উপরে বারটা হলো, আর ডান পাশে একটা এ দিবেন, তবে বার মুক্ত। সাফিক্স এটা উপরে আছে এই কারণে উপরের যে ভেরিয়েবল ওখানে বার দিয়া সেই সাফিক্সটাই বসাবেন, আর এখানে নিচে কোনো বার দিতে হবে না।
আমাদের এই আই এর রেসপেক্টে এক্স এর নতুন একটা সাফিক্স বসবে। ভেরিয়েবলের সাফিক্সগুলো সবসময় উপরে বসবে, আর টেন্সর কম্পোনেন্টের সাফিক্সগুলো উপরে নিচে বসতে পারে। উপরে হলে কন্ট্রাভেরিয়েন্ট আর নিচে হলে কোভেরিয়েন্ট। তাহলে এখানে একটা সাফিক্স বসবে আমাদের ইচ্ছা মতো। আমি এখন এ বসাচ্ছি, এটা আই রেসপেক্টে। তাহলে ছোটো হাতের এটা আই রেসপেক্টে, তাহলে বাম পাশে এর উপরে যে পজিশনে আইটা ছিল ঠিক ডান পাশে এর উপরে সেম পজিশনে সেই আরবিট্রারি সাফিক্সটা বসাবেন। আপনি চাইলে এখানে এ বসাতে পারেন, আপনি চাইলে বি বসাতে পারেন, আপনি চাইলে সি বসাতে পারেন, আপনি চাইলে আর, পি, কিউ, আলফা, বিটা, গামা বসাতে পারেন। এই জন্য বলছি আরবিট্রারি সাফিক্স অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে এটাকে বলা হয় ট্রান্সফরমেশন ল অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। এবার ধরে নেন এই কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে আমাদের কোভেরিয়েন্ট একটা টেন্সর কম্পোনেন্ট বা কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1 তথা কোভেরিয়েন্ট ভেক্টর। আর এক্স বার আই এই কোঅর্ডিনেট সিস্টেমে এটার করসপন্ডিং যে টেন্সর কম্পোনেন্ট তাকে আমরা এটা ধরলাম, ঠিক আছে। তাহলে এটার মানটা পাবেন কেমনে? তা এখানে সাফিক্স কয়টা? একটা সাফিক্স হলে ডেল এক্স একবার আসবে, বাম পাশে এর উপরে বার হবে, ডান পাশে বার মুক্ত হবে। এবার বলুন তো সাফিক্স কোথায়? নিচে। সাফিক্স যদি নিচে হয় তাহলে নিচের ভেরিয়েবলে বার দিয়া এই সাফিক্সটা এক্সের উপরে হবে, কারণ ভেরিয়েবলের সাফিক্স অলওয়েজ উপরে। এবার এখানে তো জায়গা খালি আছে, আমরা আই এর রেসপেক্টে এখানে বিটা ধরলাম, বা এখানে ছোটো হাতের বি ধরতে পারেন। এই বিটা আই রেসপেক্টে। এখন এই বিটা আয়ের যে পজিশনে এর যে পজিশনে আইটা অবস্থান করছিল ডান পাশে এর সেই পজিশনে আয়ের স্থলে আপনি বিটা বসাই দিবেন। তাহলে বিটা হচ্ছে এখানে আরবিট্রারি সাফিক্স। তাহলে দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল অফ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 1। এবার আমরা র্যাঙ্ক 2 এর ট্রান্সফরমেশন লতে চলে যাই। কেমন? ধরে নিলাম এক্স আই এই কোঅর্ডিনেট সিস্টেমে, বারমুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এটি হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে তার করসপন্ডিং যে টেন্সর কম্পোনেন্ট সেটা হচ্ছে এ বার আই জে। তাহলে তার মানটা পাবেন কেমনে? এবার আসুন দেখুন এখানে সাফিক্স কয়টা আছে? দুইটা। দেখা যাচ্ছে আপনাদের সাফিক্স কয়টা আছে? দুইটা সাফিক্স হলে ডেল এক্স দুইবার বসবে, বাম পাশে বার মুক্ত বার যুক্ত আর ডান পাশে বার মুক্ত। আই যে দুইটা উপরে আছে, তাহলে একটাতে বার দিয়া আই বসাবেন আর একটাতে বার দিয়া জে বসাবেন। আই রেসপেক্টে একটা আরবিটারি সাফিক্স এ বসাবেন, জে রেসপেক্টে বি বসাবেন। এরটা আই রেসপেক্টে, বিটা জে রেসপেক্টে। তাহলে বাম পাশে এর যে পজিশনে আই জে ছিল ঠিক একই পজিশনে ডান পাশের এতে একই পজিশনে আই এর স্থলে এ বসায় দিবেন, জের স্থলে বি বসায় দিবেন। হয় আর এটা এবং বিটা আরবিট্রারি সাফিক্স। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল অফ কন্ট্রাভেরিয়েন্ট
টেন্সর অফ র্যাঙ্ক 2। এবার একইভাবে বার মুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এ আই জে এটা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2, আর বার যুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে তার করসপন্ডিং যে টেন্সর কম্পোনেন্ট সেটাকে এ বার আই জে ধরলাম। খাস আগের মতোই সাফিক্স কয়টা আছে? দুইটা। তাহলে ডেলেক্স 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 দুইবার আসবে, বাম পাশে বার যুক্ত, ডান পাশে এ বার মুক্ত। সাফিক্সগুলা এখন নিচে আছে, আগে ছিল উপরে, এই জন্য উপরে দুইটা বেরিয়ে বলে বার আই বার জে। সাফিক্সগুলা নিচে, তাহলে এখানে বার আই নিচে হবে, বার জে। আই রেসপেক্টে এ বসাবেন, জে রেসপেক্টে বি বসাবেন। এটা আই রেসপেক্টে, বিটা জে রেসপেক্টে। সমান চিহ্নের বাম পাশে এর যে পজিশনে আই জে ছিল, ডান পাশে এর সেই পজিশনে আপনি এ এবং বি বসাবেন। আইয়ের জায়গায় এ বসাবেন, জের জায়গায় বি বসাবেন। এখানে এ এবং বি হচ্ছে আরবিট্রারি সাফিক্স। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল অফ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। ক্লিয়ার? এবার তিনটার ক্ষেত্রেও সেম, সেটাও দেখাচ্ছি। তিনটার ক্ষেত্রেও সেম। ধরে নিলাম বারমুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এ আই জে কে এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3। বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে তার করসপন্ডিং টেন্সর কম্পোনেন্ট হচ্ছে এ বার আই জে কে। তাহলে তারকে কিভাবে বের করবেন? তার ট্রান্সফরমেশন লটা কি? সাফিক্স কয়টা আছে? তিনটা। তিনটার জন্য ডেলেক্স 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 তিনবার আসবে। বাম পাশে এর উপরে বার হবে, ডান পাশে এর উপরে বার হবে না। তিনোটা কিন্তু উপরে সাফিক্স। তাহলে এখানে বার আই বার জে বার কে, ওই সাফিক্সগুলো সিরিয়ালি বসাবেন। আই রেসপেক্টে এ বসান, জে রেসপেক্টে বি বসান, কে রেসপেক্টে সি বসান। আই জে কে এর পজিশনে সেই এ বি সি বসাই দিবেন। এ বি সি উল্লেখ্য এ বি সি হচ্ছে আরবিট্রারি সাফিক্স। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল অফ কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3। সিমিলারলি বারমুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে এ আই জে কে এটা হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3। বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে তার টেন্সর কম্পোনেন্টটাকে আমরা এইভাবে ধরলাম, কাজ আগের মতোই। সাফিক্স যেহেতু তিনটা আছে, তাহলে ডেলেক্স 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 তিনবার বসবে। বামে এর উপরে বার থাকবে, ডানে তো থাকবে না। আই জে কে এই সাফিক্সগুলো নিচে, তাহলে এখানে বার আই বার জে বার কে, আই রেসপেক্টে এ, জে রেসপেক্টে বি, কে রেসপেক্টে সি বসাবেন। তাহলে আই এর পরিবর্তে আই এর রেসপেক্টে এ, জে এর রেসপেক্টে বি, কে রেসপেক্টে সি, ওইগুলি বাম পাশে এর যে পজিশনে আই জে কে ছিল, ডান পাশে এর সেই পজিশনে আই জে কে এর স্থলে এ বি সি বসা দিবেন। এ বি সি। দিস ইজ দ্য ট্রান্সফরমেশন ল অফ কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 3। এবার আমরা মিক্সড টেন্সরে চলে যাই। ধরে নিলাম দিস ইজ দ্য মিক্সড টেন্সর। বারমুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে আর বারযুক্ত কোঅর্ডিনেট সিস্টেমে তার টেন্সর কম্পোনেন্ট হচ্ছে এটি। তাহলে তাকে কিভাবে বের করবেন? এখানে সাফিক্স কয়টা আছে? তিনটা। তিনটার জন্য ডেলেক্স 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 ডেলেক্স। বাম পাশে এর উপরে বার থাকবে, ডান পাশে থাকবে না।
এখানে দেখুন দুইটা সাফিক্স উপরে, একটা সাফিক্স নিচে, উপরে গুলা বসায় দেন বার আই বার জে, আর নিচেরটা এখানে বসায় দিবেন কে। আই এর রেসপেক্টে এ ধরেন, বি এর রেসপেক্টে জে রেসপেক্টে বি ধরেন, কে রেসপেক্টে সি ধরেন। তাহলে এখানে কি হবে আপনারা বলুন? এখানে হবে এ বি, আর কে রেসপেক্টে যেহেতু সি, তাহলে কে এর পজিশনে এখানে সি বসাবেন। এখানে এ বি সি হচ্ছে আরবিটারি সাফিক্স, আরবিটারি সাফিক্সকে অন্য সাফিক্স দ্বারা রিপ্লেস করা যাবে। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন ল অফ মিক্সড টেন্সর অফ র্যাঙ্ক 3। প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমরা একটু ধারণা পেলাম। কেমন? হয়তো প্রথমে টেন্সরটা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, একটা লাইনে চলে আসলেন না। এই যে ছোটো ছোটো টেকনিকগুলা আপনাদেরকে মনে রাখতে হবে। আমি যেভাবে বলতেছি, সাফিক্স 3টা হলে ডেলেক্স 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 3বার আসবে, তাই না? তাহলে উপরে হলে কীভাবে হবে, নিচে হলে কীভাবে হবে, এই টেকনিকগুলা একটু মনে রাখতে হবে। আপনি মাত্র টেন্সর শুরু করলেন, যখন আপনি আস্তে আস্তে আগাতে থাকবেন, একটু জটিল হবে, লম্বা লম্বা থিওরি, লম্বা লম্বা কাজ আপনি মনে রাখতেও কিন্তু অনেক কষ্ট হবে। এই জন্য এই টেন্সর অ্যানালাইসিসে যত আপনি টেকনিক্যালি মনে রাখতে পারবেন, ততই আপনার লাভ। এই জন্য আমি 27 বছর ধরেই তো অনার্স পড়াচ্ছি। আমার কিছু নিজস্বতা আছে, নিজস্ব কৌশল আছে। আমি আমার কৌশলগুলা আপনাদেরকে শেখাবো, আর আমার এই কৌশলগুলো আমি রপ্ত করেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ জাহেদ, প্রফেসর, গণিত বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। তো যেটা বলছিলাম আপনাদেরকে, আমি আমার সেই টেকনিকগুলো আপনাদেরকে শেখাবো। এখন কথা হচ্ছে, আপনাদেরকে এগুলা প্র্যাকটিস করা লাগবে, টেকনিকগুলো মনে রাখতে হবে। আজকে টুক পর্যন্ত। আগামী কালকে থেকে আমরা নিয়মিত ক্লাস তো করবই অনার্স 4th ইয়ারে। তো যারা অনার্স 4th ইয়ারে টেন্সর পড়বেন, আমার সাথে যোগাযোগ করবেন। আর যেগুলি কতগুলো সাবজেক্ট কিন্তু অলরেডি আমার রেকর্ড করা আছে বিগত বছরগুলির। এখন ফলাফলগুলো তো অনলাইনে পড়তে চাই, আপনারা ওভাবেই আমার সাথে যোগাযোগ করে ওই গ্রুপগুলোতে অ্যাড হবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।